মাত্র ১০০ জন ঘোড়সওয়ার, ১৫০০ উট আর ৫০,০০০ ভেড়া নিয়ে একটা ছোট্ট দল যাত্রা শুরু করেছে। তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই কোনো শক্ত রাজনৈতিক পরিচয়। কিন্তু এই ক্ষুদ্র যাযাবর দলটির যাত্রার শেষটা কোথায় হচ্ছে জানেন? একেবারে বাগদাদ জয় আর তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি রোমান সাম্রাজ্যকে হাঁটু গাড়তে বাধ্য করার মধ্য দিয়ে। সেলজুক সাম্রাজ্যের উত্থান পতনের এই অবিশ্বাস্য ইতিহাসটি একেবারে ভেঙে ভেঙে দেখা। কিভাবে মধ্য এশিয়ার প্রান্তিক একটি যাযাবর দল পুরো মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বের মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল। আচ্ছা চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। একেবারে শূন্য থেকে শুরু করে কিভাবে এই অসম্ভব একটা যাত্রার সূচনা হলো। এই যাত্রার শেকড়টা খুঁজতে গেলে আমাদের আসলে ফিরে যেতে হবে অষ্টম শতাব্দীর শেষের দিকে। ওঘুজ তুর্কি নামে একটা জাতিগোষ্ঠী ছিল, যাদেরই একটা শাখা হচ্ছে এই সেলজুকরা। এরা মূলত কাস্পিয়ান এবং আরাল সাগরের মধ্যবর্তী অঞ্চলে, অর্থাৎ আজকের দিনের মধ্য এশিয়ার যে বিশাল তৃণভূমি, সেখানে যাযাবর জীবনযাপন করত। কিন্তু যাযাবরদের জীবনের সবচেয়ে বড় সংকটটা কি? প্রকৃতি আর রাজনীতি। ওই সময়ে একদিকে শুরু হয় মারাত্মক আবহাওয়া পরিবর্তন, চারণভূমির চরম অভাব দেখা দেয়। গবাদি পশু বাঁচানোই তো তখন দায়। একদম। অন্যদিকে খাজার নামের একটা শক্তিশালী সাম্রাজ্যের পতন ঘটে, যা ওই অঞ্চলে বিশাল একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। এই নানামুখী চাপের মুখে টিকে থাকার তাগিদে সেলজুক তার দলবল নিয়ে নতুন আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। একটা অজানার উদ্দেশ্যে যাত্রা। তারা পৌঁছান জান্নাম নামক একটি শহরে, যা ছিল তৎকালীন ইসলামী খাবরেজম অঞ্চলের একেবারে সীমান্তে। আর এখানে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটে। সেলজুক এবং তার দলবল ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই বিষয়টা আমার কাছে সত্যিই খুব ইন্টারেস্টিং লেগেছে। তারা শুধু এলাকা বদলাচ্ছে না, নিজেদের পুরো আইডেন্টিটি বা পরিচয়টাই বদলে ফেলছে। হ্যাঁ, বদলে ফেলছে। এটা অনেকটা আধুনিক যুগের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতো। ধরুন একটা স্টার্টআপ যখন দেখে তাদের পুরনো মডেলে আর মার্কেট ধরা যাচ্ছে না, তখন তারা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণ নতুন একটা ধারণাকে গ্রহণ করে। রাইট। যেটাকে আমরা স্টার্টআপের ভাষায় পিভিটিং বলি। সেলজুকরা যেন ঠিক এই ভূরাজনৈতিক পিভিটিংটাই করেছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো, ইসলাম তাদের কাছে নিছক কোনো ব্যক্তিগত ধর্মাচরণ বা শুধু আধ্যাত্মিক বিষয় হয়ে থাকেনি। তাহলে কি ছিল? এটি তাদের জন্য একটা বিশাল বলা যায় অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করেছে। তথ্যসূত্র থেকে ইতিহাসবিদ কিম হোডংয়ের একটা বিশ্লেষণ আমরা পাই। তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে ইসলাম এই বিক্ষিপ্ত যাযাবর উপজাতিদের একটা সমজাতীয় বা ইউনিফাইড ধর্মীয় সম্প্রদায়ের চেতনা দিয়েছিল। তারা একতাবদ্ধ হলো। হ্যাঁ, তারা নিজেদের শুধু সাধারণ উপজাতি না ভেবে গাজী বা ধর্মযোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। একটু ভেবে দেখুন যে যাযাবর শক্তি আগে শুধু নিজেদের গোত্রের টিকে থাকার জন্য লড়াই করত, তারা এখন একটা সুনির্দিষ্ট আদর্শিক লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার সুযোগ পেয়ে গেল। এই আদর্শই তাদের এক সুতোয় গেঁথেছিল। আদর্শ হয়তো তাদের এক সুতোয় গেঁথেছিল, কিন্তু শুধু আদর্শ আর মনোবল দিয়ে তো আর বিশাল সব প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়া যায় না। তা তো বটেই। ওই সময়ে গজনবীদের মতো বিশাল শক্তি সেখানে রাজত্ব করছিল। সেলজুকদের এই ক্রমবর্ধমান বিস্তার গজনবী সুলতান মাসুদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। হ্যাঁ, গজনবীরা তো তখন বেশ পরাক্রমশালী। একদম। সুলতান মাসুদ রীতিমতো বিশাল এক সেনাবাহিনী নিয়ে তাদের আক্রমণ করেন। আর মাসুদের বাহিনী মোটেও সাধারণ কোনো বাহিনী ছিল না। তাদের ছিল ভারতীয় যুদ্ধহাতি আর ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বিশাল পদাতিক সৈন্য। একটু থামুন এখানে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? মধ্যযুগীয় যুদ্ধের ময়দানে হাতি তো অনেকটা আধুনিক যুগের সাঁজোয়া যান বা ট্যাঙ্কের মতো কাজ করার কথা। তো সাধারণ ধনুকধারী হালকা বর্ম পরা অশ্বারোহীরা কিভাবে এই ভারী ট্যাঙ্কের মতো বাহিনীকে হারালো? ১০৪০ সালের এই দন্দনেখানের যুদ্ধে আসলে ঠিক কী কৌশল কাজ করেছিল? দন্দনা খানের যুদ্ধটি আসলে সামরিক ইতিহাসের একটা মাস্টার ক্লাস, কারণ এখানে পেশি শক্তি হেরে গিয়েছিল বুদ্ধিমত্তা আর পরিবেশগত কৌশলের কাছে।
তাদের হাতি ছিল, ভারী বর্ম ছিল, এটা ঠিক, কিন্তু তাদের এই শক্তিমত্তাই তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। তারা এই বিশাল এবং ভারী বাহিনী নিয়ে মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল। সেলজুকরা কিন্তু বোকার মতো তাদের সাথে সরাসরি সম্মুখ সমরে যায়নি। তারা তো যাযাবর, তারা নিশ্চয়ই নিজেদের সুবিধাটা বুঝেছিল। একদম। তারা তাদের যাযাবর জীবনের সবচেয়ে বড় শক্তি মানে ক্ষিপ্রতাকে কাজে লাগায়। দ্রুতগামী ঘোড়া এবং হালকা বর্মের কারণে সেলজুকরা ছিল অত্যন্ত গতিশীল। তারা গাজনবী বাহিনীকে 4 দিক থেকে বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে থাকে, যেটাকে আমরা হিট অ্যান্ড রান কৌশল বলি। অর্থাৎ তারা গাজনবীদের ক্লান্ত করার কৌশল নিয়েছিল। শুধু ক্লান্ত করা নয়, সেলজুকরা গাজনবীদের রসদ এবং পানির উৎসগুলোর ওপর আক্রমণ চালিয়ে সেগুলো ধ্বংস করে দেয়। ওহ, মরুভূমির বুকে পানির উৎস ধ্বংস করে দেওয়া, এটা তো মারাত্মক। মরুভূমির বুকে দীর্ঘ যাত্রায় গজনবীদের মধ্যে পানি ও রসদের চরম হাহাকার দেখা দেয়। ভারী বর্ম পরিহিত সৈন্যেরা গরমে এবং তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ে। অবশেষে দন্দানা খান নামক স্থানে যখন গজনবীদের নিজেদের বাহিনীর মধ্যে 1 ফোঁটা পানির দখল নিয়ে অন্তর্দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলা শুরু হয়, ঠিক সেই চরম মুহূর্তটিতে সেলজুক নেতা চাঘরি তার বাহিনী নিয়ে চূড়ান্ত আঘাত হানেন। তৃষ্ণার্ত, ক্লান্ত এবং বিশৃঙ্খল গজনবী বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অভাবনীয় একটা ব্যাপার। তারা আসলে পরিবেশটাকে নিজেদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ঠিক তাই। কিন্তু যুদ্ধ জয় করে মরুভূমি বা প্রান্তর দখল করা এক জিনিস, আর বিশাল একটা অঞ্চল বা শহর শাসন করা সম্পূর্ণ অন্য জিনিস। ঘোড়ার পিঠে বসে তো আর প্রশাসন চালানো যায় না। না, সেটা তো সম্ভব না। এখানে সেলজুকরা তাদের যাযাবর পরিচয় থেকে বেরিয়ে আসার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তুগরিল বেগ নিশাপুর দখল করে নিজেকে সুলতান ঘোষণা করেন। এরপর 1055 সালে তিনি বাগদাদে প্রবেশ করেন। হ্যাঁ, ঐতিহাসিক একটা মুহূর্ত। কিন্তু অবাক করার বিষয় হল, তিনি কোনো ধ্বংসকারী বা দখলদার হিসাবে বাগদাদে ঢোকেননি, ঢুকেছেন সুন্নি আব্বাসি খলিফার মিত্র এবং রক্ষাকর্তা হিসেবে। এটা কিভাবে হলো? এই ঘটনাটির পেছনের মেকানিজমটা বুঝতে হলে আমাদের তৎকালীন বাগদাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, সেই সময়ে বিশাল ইসলামী বিশ্ব মূলত 2টি প্রধান রাজনৈতিক ও আদর্শিক মেরুতে বিভক্ত ছিল। আচ্ছা। একদিকে ছিলেন সুন্নি আব্বাসি খলিফারা, যাদের রাজধানী ছিল এই বাগদাদ, কিন্তু নামে মাত্র খলিফা হলেও তাদের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা তখন প্রায় শূন্যের কোঠায়। মানে তারা শুধুই ফিগার হেড ছিলেন। হ্যাঁ। অন্যদিকে ইরান ও ইরাকের বেশিরভাগ অঞ্চল তখন নিয়ন্ত্রণ করত শিয়া বুয়াইহি নামে আরেকটি শক্তিশালী রাজবংশ। এই বুয়াইহিরা কার্যত আব্বাসি খলিফাকে বাগদাদেই এক ধরনের রাজনৈতিক বন্দিদশায় রেখেছিল। একটু দাঁড়ান, খলিফা কি তখন বন্দী ছিলেন? হ্যাঁ, খলিফা ছিলেন মূলত তাদের হাতের পুতুল। তো তুঘরিল বেগ যখন বাগদাদে ঢোকেন, তিনি মূলত আব্বাসি খলিফাকে এই বুয়াহিদদের হাত থেকে মুক্ত করার একটা রেস্কিউ মিশন চালান। খলিফা আল কাইম এতে এতটাই খুশি হন যে তিনি তুঘরিল বেগকে সুলতান রুকুনুদ্দিন তুঘরিল উপাধিতে ভূষিত করেন। বিষয়টা খুব দারুণ একটা পাবলিক রিলেশনস বা পিয়ার চাল মনে হচ্ছে। একদম। একসময় প্রান্তিক পশুপালকরা এখন আনুষ্ঠানিকভাবে খলিফার স্বীকৃতি পেয়ে গোটা ইসলামী বিশ্বের সামরিক রক্ষাকর্তায় পরিণত হলো। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। ইতিহাস ঘাঁটলে আমরা দেখি, যখনই কোনো শহরে 2টি ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এই যেমন একদিকে খলিফা, অন্যদিকে সুলতান, সেখানে রক্তপাত বা বিশ্বাসঘাতকতা অবধারিত। তারা একে অপরের দিকে সাথে সাথে অস্ত্র তুলে নিল না কেন? খলিফা কি এই নতুন পরাক্রমশালী সুলতানকে নিজের জন্য হুমকি মনে করেননি? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক, আর এখানেই সেলজুকদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তারা ক্ষমতার খুব সুন্দর একটা সীমারেখা টেনে দিয়েছিল, যাকে আমরা বলতে পারি দ্বৈত শাসন ব্যবস্থা। আচ্ছা, সেটা কিভাবে কাজ করত? খলিফা রয়ে গেলেন আধ্যাত্মিক এবং প্রতীকী নেতা হিসাবে। জুমার খুতবায় তার নাম নেওয়া হতো, মুদ্রায় তার নাম খোদাই করা হতো। অর্থাৎ তিনি ছিলেন সাম্রাজ্যের নৈতিক ও ধর্মীয় বৈধতার চূড়ান্ত প্রতীক। আর সুলতান? অন্যদিকে সেলজুক সুলতান হলেন রাজনৈতিক, প্রশাসন ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এই ক্ষমতা ভাগের চুক্তিটি 2 পক্ষের জন্যই লাভজনক ছিল। একটা উইন উইন সিচুয়েশন। ঠিক।
খলিফা পেলেন এমন একটা সামরিক বাহিনী যারা তাকে রক্ষা করবে, আর সেলজুকরা পেল এমন একটা ধর্মীয় বৈধতা যার ফলে সাধারণ মানুষ তাদের আর ভিনদেশী দখলদার না ভেবে ইসলামী বিশ্বের রক্ষাকর্তা হিসেবে মেনে নিল। এই রাজনৈতিক এবং ধর্মীয় বৈধতা পাওয়ার পর সেলজুকদের আত্মবিশ্বাস বোধহয় আকাশ ছুঁয়েছিল। তা তো বটেই। কারণ এর ঠিক কয়েক বছর পরই তারা তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের মুখোমুখি হওয়ার সাহস দেখায়। এখানেই বিষয়টি সত্যিই দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আমরা কথা বলছি 1047 সালের মাঞ্জিকাস্টের ঐতিহাসিক যুদ্ধ নিয়ে। হ্যাঁ, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটা যুদ্ধ। এই যুদ্ধের পরিসংখ্যান যে কোনো মানুষকে চমকে দেবে। সুলতান আল পার্সেলান, যিনি তুগরিল বেগের পর ক্ষমতায় আসেন, তার সাথে সৈন্য ছিল মাত্র 15 থেকে 20 হাজারের মতো। আর তার বিপরীতে রোমান সম্রাট রোমানোস ডায়োজেনিস নিয়ে এসেছিলেন 2 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী। মানে সৈন্য সংখ্যার এই পাহাড় সমান পার্থক্য যে কোনো সেনাপতিকেই মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার কথা। অবশ্যই বাইজেন্টাইন বাহিনী শুধু সংখ্যাতেই বড় ছিল না, তাদের সরঞ্জাম এবং অভিজ্ঞতাও ছিল অনেক বেশি। কিন্তু আল পার্সেলান এখানে দারুণ একটা মনস্তাত্ত্বিক চাল চালেন। আলেম আবু নাসর মোহাম্মদ বিন আব্দুল মালিক আল বুখারির পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন জুমার নামাজের সময় যুদ্ধ শুরু করার, ঠিক যে মুহূর্তে সারা বিশ্বের মসজিদে মুজাহিদদের জন্য দোয়া করা হয়। ওহ, একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি করা। একদম। তিনি সেদিন রাজকীয় পোশাক ছেড়ে সাদা কাফনের কাপড় পরেন। তিনি তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেন, আমি যদি শহীদ হই তাহলে এটাই আমার কাফন। গায়ে কাঁটা দেওয়ার মতো কথা। হ্যাঁ, এই কথাটি তার ওই ছোট্ট বাহিনীর মাঝে এক অবিশ্বাস্য আধ্যাত্মিক শক্তি ও সাহসের সঞ্চার করেছিল। তারা মৃত্যু ভয় জয় করে এক অভাবনীয় ক্ষিপ্রতায় আক্রমণ করে এবং রোমান বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। এই যুদ্ধের কৌশলগত দিকটা তো বটেই, কিন্তু যুদ্ধের পরের ঘটনাটি ইতিহাসের অন্যতম স্মরণীয় একটা মুহূর্ত। হ্যাঁ, সম্রাটের বন্দী হওয়ার ব্যাপারটা। রোমান সম্রাট রোমানোস বন্দী হয়ে যখন আল পার্সেলানের সামনে এলেন, তখনকার কথোপকথনটি একটু খেয়াল করার মতো। পরাজিত সম্রাটকে যখন জিজ্ঞেস করা হয়, আমাকে বন্দী করলে তুমি কি করতে, সম্রাট বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত দম্ভের সাথে উত্তর দেন, ভয়ঙ্কর নির্যাতন করতাম। বাপরে। হ্যাঁ, এর উত্তরে আল পার্সেলান যা বলেছিলেন তা সত্যিই অবাক করার মতো। তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করা ছাড়া আর কিছুই ভাবিনি। এরপর 1.5 মিলিয়ন দিনার মুক্তিপণের বিনিময়ে সম্রাটকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। এই একটি মাত্র আচরণের মাধ্যমে আল পার্সেলান শুধু একজন সামরিক বিজয়ী হিসেবেই নয়, বরং একজন মহানুভব শাসক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে মাঞ্জিকার্তের এই বিজয়ের সবচেয়ে বড় ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অন্য জায়গায়। এই একটি যুদ্ধ আনাতোলিয়াতে, যা আজকের তুর্কি, সেখানে তুর্কিদের প্রবেশের পথ চিরতরে খুলে দেয়। বাইজেন্টাইনদের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ার কারণে মধ্য এশিয়া থেকে হাজার হাজার তুর্কি গোষ্ঠী আনাতোলিয়ায় এসে বসতি স্থাপন শুরু করে। আর এই আনাতোলিয়াতেই, মানে এই তুর্কি গোষ্ঠীগুলোর মধ্য থেকেই পরবর্তীতে বিখ্যাত ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল। অর্থাৎ এই মাঞ্জিকার্টের জয়টি যদি না আসতো, তাহলে হয়তো ইতিহাসে অটোমান সাম্রাজ্যের অধ্যায়টাই লেখা হতো না। কিন্তু একটা ব্যাপার হলো, সাম্রাজ্য তো বিশাল হলো। আফগানিস্তান থেকে শুরু করে আনাতোলিয়া এবং সিরিয়া পর্যন্ত এর বিস্তৃতি ঘটল। কিন্তু এত বিশাল একটা রাজ্য পরিচালনা করবে কে? সেটাই তো বড় প্রশ্ন। একটা যাযাবর বাহিনী হয়তো তরবারির জোরে শহর দখল করতে পারে, কিন্তু কর আদায়, আইন কানুন আর প্রশাসন চালানোর জন্য তো একটা সুশৃঙ্খল আমলাতন্ত্র বা প্রখর মস্তিষ্কের প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আর সেই মস্তিষ্কটি ছিল কে? তিনি ছিলেন সেলজুকদের স্বর্ণযুগের আসল কারিগর, উজির নিজামুল মুলক। আল পার্সেলানের পর যখন সুলতান মালিক শাহ ক্ষমতায় আসেন, তখন এই বিশাল সাম্রাজ্যকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মূল দায়িত্ব পড়ে এই পারস্য বংশোদ্ভূত উজিরের কাঁধে। একজন উজির বা মন্ত্রী কি একজন পরাক্রমশালী সুলতানের চেয়েও বেশি ক্ষমতাশালী হতে পারেন? ছোট বড় সব কাজের দায়িত্ব আমি আপনাকে দিলাম। একজন সুলতান তার সমস্ত ক্ষমতা এভাবে একজন মন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছেন, এটা কি তার নিজের সিংহাসনের জন্য বিপজ্জনক ছিল না? মালিক শাহ জানতেন তিনি কি করছেন।
কারণ যাযাবর সেলজুকদের সামরিক শক্তি ছিল, কিন্তু একটা বিশাল বহুজাতিক সাম্রাজ্য পরিচালনার প্রশাসনিক জ্ঞান তাদের ছিল না। যেটা নিজামুল মুলকের ছিল। হ্যাঁ, নিজামুল মুলক সেই শূন্যস্থান পূরণ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে প্রচুর শিক্ষিত আমলা, বিচারক এবং প্রশাসক দরকার। আচ্ছা। এই কারণেই তিনি বাগদাদ, নিশাপুর এবং তুস শহরে বিখ্যাত নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এগুলো মূলত আজকের দিনের বিশ্ববিদ্যালয়ের মতো ছিল, যেখান থেকে সাম্রাজ্য পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি হতো। মানে একটা এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। একদম। তিনি শুধু শাসন কাজই পরিচালনা করেননি, গোটা সাম্রাজ্যের বিচার ব্যবস্থা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে এক যুগান্তকারী পরিবর্তন আনেন। এই মানুষটি সম্পর্কে একটা দারুণ গল্প আছে। এত ক্ষমতা, এত প্রভাব, অথচ তার বিনয় ছিল চোখে পড়ার মতো। একবার তিনি খাবার খাচ্ছিলেন, তার পাশেই বসেছিল এক হাতকাটা এক গরিব লোক। সাম্রাজ্যের সবচেয়ে প্রতাপশালী উজিরের পাশে বসে খেতে সেই হতদরিদ্র লোকটি খুব সংকোচ বোধ করছিল। নিজামুল মুলক তা খেয়াল করলেন। তিনি কোনো চাকরকে নির্দেশ দিলেন না, বরং নিজে উঠে গিয়ে সেই দরিদ্র লোকটির পাশে বসে এক পাত্রে খাবার খেলেন। এই ঘটনাটি বুঝিয়ে দেয় যে এই সাম্রাজ্যের স্বর্ণযুগের ভিত্তি শুধু তরবারি ছিল না, ছিল এমন অসাধারণ মানবিকতা এবং ন্যায় বিচার। কিন্তু দুর্ভাগ্যবশত ইতিহাস সবসময় এতটা মসৃণভাবে এগোয় না। এই সাম্রাজ্যের পতন যতটা দ্রুত হয়েছিল ততটাই নাটকীয় ছিল। 885 হিজরিতে পবিত্র রমজান মাসে ইফতার করার সময় নিজামুল মুলককে হত্যা করা হয়। আর নিজামুল মুলকের এই আকস্মিক মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যেই সুলতান মালিক শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আর এই দুজনের প্রয়াণের মধ্যে দিয়ে সেলজুক সাম্রাজ্যের স্বর্ণযুগের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যায়। এত চমৎকারভাবে গোছানো একটা সাম্রাজ্য, এত শক্ত তার প্রশাসনিক ভিত্তি, অথচ মূল দুজন মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এর পেছনের মূল মেকানিজমটা কি ছিল? এর সবচেয়ে বড় কারণ ছিল তাদের যাযাবর ঐতিহ্যের একটা মারাত্মক ত্রুটি, উত্তরাধিকারের কোনো সুনির্দিষ্ট আইন না থাকা। যাযাবর সমাজের নিয়ম হল নেতার মৃত্যুর পর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বা ছেলেই লড়াই করে নেতৃত্ব ছিনিয়ে নেবে। 100 জনের একটা গোত্রের জন্য এই নিয়ম ঠিক আছে, কিন্তু লাখ লাখ বর্গমাইলের একটা সাম্রাজ্যে এই নিয়ম এক ভয়াবহ গৃহযুদ্ধের জন্ম দেয়। ভাইয়ে ভাইয়ে লড়াই শুরু হয়ে গেল তাহলে। একদম। মালিক শাহের মৃত্যুর পর তার 4 ছেলের মধ্যে সিংহাসন নিয়ে চরম রক্তক্ষয়ী দ্বন্দ্ব শুরু হয়। এই সুযোগে রাজ্যের ভেতরে আমিররা যে যার মতো স্বাধীন হতে শুরু করে। রাজপ্রাসাদের ভেতরে নারীদের রাজনৈতিক হস্তক্ষেপ বাড়তে থাকে। আর যখন ঘরের ভেতরেই আগুন লেগে থাকে, তখন তো বাইরের শত্রুরা সুযোগ নেবেই। ঠিক তাই। একদিকে ইউরোপ থেকে শুরু হলো ক্রুসেডারদের লাগাতার আক্রমণ, অন্যদিকে পূর্ব দিক থেকে ধেয়ে এলো দুর্ধর্ষ মঙ্গল বাহিনী। মানে চারদিক থেকে আক্রমণ। হ্যাঁ, যখন একটা রাষ্ট্র ভেতর থেকে নেতৃত্বহীন ও বিভক্ত থাকে, তখন বাইরের আক্রমণ ঠেকানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। সেলজুকরা তাদের যাযাবর শক্তি দিয়ে বিশাল এলাকা জয় করেছিল ঠিকই, কিন্তু ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের মতো প্রাতিষ্ঠানিক ভিত্তি তারা গড়ে তুলতে পারেনি। যার ফলে পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। একদম। যার ফলে বিশাল এই সাম্রাজ্য ছোট ছোট অসংখ্য টুকরোয় বিভক্ত হয়ে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়। ইতিহাস আসলেই বড় নির্মম। তো এই পুরো ঘটনা প্রবাহকে যদি আমরা এক নজরে দেখি, কিভাবে মধ্য এশিয়ার প্রান্তিক অঞ্চল থেকে মাত্র 100টি তাঁবু নিয়ে শুরু হওয়া একটা যাত্রা নিজেদের ক্ষিপ্রতা এবং নতুন আদর্শকে পুঁজি করে বিশ্ববিজয় রূপ নেয়। তারা খলিফার রক্ষাকর্তা হয়, তৎকালীন সবচেয়ে পরাক্রমশালী রোমান সম্রাটকে বন্দী করে, আবার নিজামিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠান গড়ে জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করে। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের উত্তরাধিকারের সুনির্দিষ্ট নিয়মের অভাবেই সেই বিশাল সাম্রাজ্য খণ্ডবিখণ্ড হয়ে যায়। এই উত্থান পতনের গল্প আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং একটা ঐক্যবদ্ধ আদর্শ দিয়ে বিশাল কিছু অর্জন করা সম্ভব, কিন্তু সুশাসন, শৃঙ্খলা এবং ক্ষমতার সঠিক কাঠামোর অভাব যে কোনো মহান অর্জনকে খুব দ্রুত ধূলিসাৎ করে দিতে পারে।
একদম নিখুঁত একটা পর্যবেক্ষণ। তবে আজ বিদায় নেওয়ার আগে এই পুরো ইতিহাসটি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সেলজুকরা সিংহাসনের উত্তরাধিকারের জন্য কোনো কঠোর ও অকাট্য আইন তৈরি করতে পারত, তবে কি তারা নিজেদের ভেতরের ওই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এড়াতে পারত? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর যদি গৃহযুদ্ধ না হতো, তবে কি তারা ক্রুসেডার এবং মঙ্গলদের আক্রমণ প্রতিহত করে আজও টিকে থাকতে পারত? আর তা যদি হতো, তবে হয়তো ইতিহাসে অটোমান সাম্রাজ্যের উত্থানই ঘটত না। হ্যাঁ, ইতিহাসের গতিপথই হয়তো ভিন্ন হতো। একটু খেয়াল করলে দেখবেন যে স্বাধীন, ক্ষিপ্র ও বাঁধনহারা যাযাবর জীবনযাপন ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। পরবর্তীতে সেটি তাদের সবচেয়ে বড় প্রশাসনিক দুর্বলতায় পরিণত হয়। যখন একটা সভ্যতার সবচেয়ে বড় শক্তি তার পতনের কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে আমরা কি বলবো? এই ভাবনার রেস ধরেই আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আবারও কথা হবে।